ভিউয়ার্স, আপনার কোটি টাকার সম্পত্তি কি স্রেফ এক টুকরো কাগজ হয়ে যাবে? সাবধান, 5টি মারাত্মক ভুলের কারণে আপনার দলিল যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে আর আপনি হারাতে পারেন আপনার স্বপ্নের জমি। একটি বাস্তব উদাহরণ দিচ্ছি, নাম প্রকাশ করছি না। আমার এক ক্লায়েন্ট তার পৈতৃক সূত্রে পাওয়া একটি জমি তার ভাইয়ের কাছ থেকে স্রেফ স্ট্যাম্পে সই নিয়ে কিনে নিলেন। তিনি ভাবলেন ভাই ভাই তো কোনো সমস্যা নেই, কিন্তু তিনি দলিলটি সরকারিভাবে রেজিস্ট্রি করলেন না। আইন অনুযায়ী এই দলিলটির কোনো আইনি ভিত্তি নেই। পরবর্তীতে তার ভাই যদি জমিটি অন্য কারো কাছে রেজিস্ট্রি করে বিক্রি করে দেন, তবে আমার ওই ক্লায়েন্টের ওই কাগজের দলিলটি সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে এবং তিনি আইনিভাবে জমিটি হারাবেন। এই জিনিসটি তাকে আমি বুঝিয়ে বলেছিলাম। ভিউয়ার্স, দলিল ও জমির মালিকানা শতভাগ সুরক্ষিত রাখতে এবং যে কোনো আইনি জটিলতা বা দলিল বাতিল হওয়া থেকে বাঁচতে 5টি গোল্ডেন টিপস নিয়ে আলোচনা করব ভিডিওর শেষাংশে। কাজেই শেষ পর্যন্ত সাথেই থাকুন। 5 প্রকারের দলিল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 5 প্রকারের দলিল বিষয়ে আলোচনা করব। এই দলিলগুলো কেন বাতিল করা হবে, এই দলিলগুলো বাতিল করার কারণটা কি, এই দলিলগুলো বাতিল করলে দলিলের জমিগুলো কে পাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে ডিসক্রাইব করব। আর সময় নষ্ট না করে মূল আলোচনা শুরু করছি। লেটস গেট স্টার্টেড। বর্তমানে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট কিন্তু দলিল বাতিল কার্যক্রম শুরু করে দিই। এই দলিল বাতিল কার্যক্রমের মাধ্যমে আপনি যে দলিল মূলে জমিটি ধরে আছেন, আপনার এই দলিল বাতিল দলিলের মধ্যে পড়ছে কিনা সেই বিষয়টি জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি যে ইনফরমেশন গুলো দেব তা খুবই ইনফরমেটিভ, কাজেই সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দলিল বাতিল কার্যক্রমের মধ্যে যে 5টি দলিল বাতিল হবে তার মধ্যে সর্বপ্রথম যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে ওসিয়তনামা দলিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওসিয়তনামা কি? কোন ব্যক্তি মূল্যের বিনিময় ব্যতীত তার উত্তরাধিকার বাদে অন্য কোনো ব্যক্তিকে তার কোনো জমির দলিল করে দিয়েছে বা দিয়ে থাকলে, যে দলিলের জমি যে ব্যক্তি দলিল করে দিল সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যাকে ওসিয়তনামা করে দিল সেই ব্যক্তি মালিক হবে, তাকে ওসিয়তনামা বলে। মানে হচ্ছে যে আপনি জীবিত থাকাকালীন কোনো ব্যক্তিকে যদি কোনো দলিল করে দেন, সাবকলা দলিল করে দেন, বন্টননামা দলিল করে দেন, ইভেন কি হেবা করে দেন, হেবা বিল ওয়াজ করে দেন, সেই ব্যক্তি কিন্তু সঙ্গে সঙ্গে জমির মালিক হয়ে যায়। বাট ওসিয়তনামার মাধ্যমে দলিল দিলে আপনি যাকে দলিল দিলেন আপনি মৃত্যুবরণ করার পরে সেই ব্যক্তি কিন্তু জমির মালিক হবে। এই ওসিয়তনামা দলিলও বাতিল হয়ে যাবে যদি ওসিয়তনামার শর্ত বা কন্ডিশন ফুলফিল না করা হয়। তাহলে ওসিয়তনামা শর্তগুলো কি কি? ওসিয়তনামার শর্ত হচ্ছে কোন ব্যক্তি তার মোট জমির 1/3 ওসিয়তনামা করে দিতে পারবেন। ওসিয়তনামা ভবিষ্যৎ উত্তরাধিকারীগণ এর মধ্যে দেওয়া যাবে না। দ্যাট মিনস কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তির যারা যারা মালিক হবে তারা কিন্তু ওসিয়তনামার মাধ্যমে জমি নিতে পারবে না। ওসিয়তনামার ক্ষেত্রে যদি 1/3 অতিরিক্ত জমি দিতে হয় তাহলে তাহার উত্তরাধিকারীগণের সাথে তথা ভবিষ্যৎ উত্তরাধিকারীগণের অনুমতি নিতে হবে। উত্তরাধিকারীগণ অনুমতি প্রদান না করলে ওসিয়তনামা কিন্তু 1/3 বেশি টিকবে না। সে ফর এক্সাম্পল, আপনার 5টি ছেলে আছে, আপনার 30% জমি আছে, এখান থেকে আপনি 10% জমি ওসিয়তনামা করে দিতে পারবেন। আপনি যদি বেশি জমি ওসিয়তনামা করে দিতে চান তাহলে আপনার অন্যান্য যে উত্তরাধিকারীগণ রয়েছে তাদের অনুমতি লাগবে। আপনি 15% জমি ওসিয়তনামা করে দিলেন এবং যে ব্যক্তিকে ওসিয়তনামা করে দিলেন সেই ব্যক্তির দলিলের অনুমতি দিল আপনার 2 ছেলে, তাহলে ওই ব্যক্তি 3/1 অংশ পেল। ইভেন কি আপনার 2 ছেলে যে দিল 5% জমির 5% জমির মধ্যে এই 2 ছেলের অংশ আর 2%, তাহলে ওই ব্যক্তি মোট 12% জমি এই ওসিয়তনামার মাধ্যমে পাবে। এই শর্তগুলো ব্যতিরেকে আপনি যদি কোনো ওসিয়তনামা করেন এই ওসিয়তনামা কিন্তু বাতিল হয়ে যাবে, ওসিয়তনামা কিন্তু টিকবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে হেবা বিষয়ক দলিল। হেবা দলিল কি? হেবা দলিল হচ্ছে কোনো ব্যক্তি তার উত্তরাধিকারীগণের মধ্যে অর্থের বিনিময় ব্যতীত বিনা স্বার্থে কোনো সম্পত্তি দান করলে তাকে হেবা দলিল বলে। হেবা দলিলে খরচ কম পড়ে। অনেক সময় দেখা যায় যে
কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নিকট থেকে অর্থের বিনিময়ে জমি ক্রয় করে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা হেবা করে নেয়। আবার অনেক সময় দেখা যায় যে সব রেজিস্টার অফিসে যে টাউট বাটপার গুলো আছেন, যে দলিল লেখক গুলো আছে, তারা তাদের পকেট ভারী করার জন্য সাবকওলা দলিল করার কথা বলে তারা হেবা দলিল করে দেওয়ার পরামর্শ দেয়। ভবিষ্যতে দেখা যায় যে এই হেবা দলিলে শর্তের মধ্যে না পড়ার কারণে উক্ত দলিলটি বাতিল হয়ে যায়। এখন আমরা জানবো এই হেবা দলিলের শর্তগুলো বেসিক্যালি কি। হেবা দলিলের শর্ত হচ্ছে যে এই দলিল মানে 14 শ্রেণীর লোকের মধ্যে দেওয়া যায়। এই 14 শ্রেণীর লোক কে কে? আপনার পূর্ববর্তী 3 পুরুষ এবং আপনার পরবর্তী 3 পুরুষ। আপনার পূর্ববর্তী 3 পুরুষ কে কে? আপনার পিতামাতা, আপনার দাদা, আপনার নানা, আপনার পিতার পিতা, আপনার পিতার দাদা, ইভেন কি আপনার মার দাদা, আপনার নানার দাদা, এই পূর্ববর্তী 3 পুরুষ। আবার আপনার পরবর্তী 3 পুরুষ কে কে? আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, ইভেন কি আপনার ছেলে মেয়ের নাতি নাতনি, এই পরবর্তী 3 পুরুষ। আমি যাদের কথা বললাম এর বাইরে যদি আপনি কাউকে হেবার মাধ্যমে দলিল করে দেন তাহলে কিন্তু এই হেবা দলিলটি বাতিল হয়ে যাবে। হেবা দলিলের প্রধান যে শর্ত সেটি হচ্ছে যে ব্যক্তি হেবা দিল তাকে হেবা ঘোষণা করতে হবে এবং যে ব্যক্তি হেবা নিল তাকে হেবার সম্পত্তি গ্রহণ করতে হবে। মানে হচ্ছে আপনার হেবার মাধ্যমে সম্পত্তি যে আপনি পেলেন সেই সম্পত্তি কিন্তু আপনার দখলে যেতে হবে। সে ফর এক্সাম্পল আপনি 20 বছর আগে কারো নিকট থেকে সম্পত্তি হেবা নিয়েছেন, সেই ব্যক্তি জমি দখলে আছে, আপনি জমি দখলে করেন নাই, দখলে যেতে পারেন নাই বা আপনাকে দখল দেয় নাই, তাহলে কিন্তু এই হেবা দলিলটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। আবার দেখা গেল যে আপনি কাউকে প্রতারণার মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে এমনকি কাউকে থ্রেট করে, প্রেসার ক্রিয়েট করে, পেশি শক্তি বলে আপনি হেবা করে নিয়েছেন। যেমন আপনার পিতা মাতাকে বলেছেন যে বাবা বা মা তুমি এখানে একটি স্বাক্ষর দাও, আমি তোমাকে ডাক্তার দেখাবো, এখানে একটি সাইন প্রয়োজন, এইভাবে প্রতারণা করে। অথবা আপনার পিতাকে হুমকি দিয়ে যে তুমি যদি এখানে সাইন না করো তাহলে আমি তোমাকে দেখবো না, দেখভাল করবো না, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব, ভরণ পোষণ দিব না, এইভাবে হুমকি দিয়ে যদি হেবা করে নেন তাহলে সেই হেবা দলিলটিও বাতিল হয়ে যাবে। বর্তমানে আদালতে যদি এভাবে সৃষ্ট হেবা দলিলের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাহলে আপনার হেবা দলিলটি বাতিল হয়ে যাবে। ইভেন কি এখন যে সব দলিলগুলো অনলাইন করা হচ্ছে সেই অনলাইনে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন বন্ধুরা। এন্ড দেন যে দলিলের কথা আছে সেটি হচ্ছে বাটোয়ারা দলিল বা বন্টননামা দলিল বা পার্টিশন ডিড। বন্টননামা দলিল কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণ আছেন, তারা বসে তারা সকলে মিলে তার সম্পত্তির সুষ্ঠু বন্টন করে শর্তাবলী লিপিবদ্ধ করে 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে নিলে যে দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেয় সেই দলিলটি হচ্ছে বেসিক্যালি বন্টননামা দলিল। এই বন্টননামা দলিলের কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করতে যদি আপনি ফেইলুর হন তাহলে এই দলিলটিও আলটিমেটলি বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস আপনি যে বন্টননামা দলিল করেছেন এই দলিলে কিন্তু আপনার পিতার যে কয়জন উত্তরাধিকারী আছে প্রত্যেকেরই স্বাক্ষর থাকতে হবে এবং প্রত্যেকে যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু এই দলিলটি বাতিল হয়ে যাবে। আপনি ওয়ারিশ সনদ করতে গেলেন, ওয়ারিশ সনদ করতে গিয়ে চেয়ারম্যানের কাছে বললেন যে আমার 4 ভাই, আমি প্রকৃতপক্ষে আসলে আপনারা হচ্ছেন 5 ভাই। এই 4 ভাইয়ের একটি ওয়ারিশ সনদ নিলেন, এই ওয়ারিশ সনদ নিয়ে 4 ভাই মিলে একটি বন্টননামা দলিল তৈরি করলেন। আপনার এক ভাইকে বঞ্চিত করেন, ডিপ্রাইভ করে, তাহলে আপনার যে আরেক ভাই বাদ রয়ে গেল সে যদি বিজ্ঞ আদালতে কমপ্লেইন করে তাহলে কিন্তু এই বন্টননামা দলিলটি আলটিমেটলি বাতিল হয়ে যাবে। বন্টননামা দলিল করতে হলে প্রত্যেক ওয়ারিশের এই দলিলে স্বাক্ষর থাকতে হবে, এটা ম্যান্ডেটরি, এবং প্রত্যেক ওয়ারিশকে সাব রেজিস্ট্রার অফিসারের সামনে দাঁড়িয়ে এই কাজ সম্পন্ন করতে হবে। আপনার ওয়ারিশ নামায় যে কয়জন ওয়ারিশ থাকবে প্রত্যেক ওয়ারিশকে স্বাক্ষর দিতে হবে এবং সাব রেজিস্ট্রার অফিসেই দাঁড়াতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর যে দলিলের কথা বলবো সেটা হচ্ছে ওয়ারিশি বা এজমালি সম্পত্তি বেশি বিক্রি। আপনি কোন দাগ থেকে কতটুকু জমি পাবেন এটা কিন্তু আপনার জানা আছে। সে ফর এক্সাম্পল হচ্ছে যে আপনার পিতা মৃত্যুবরণ করার পরে 5টি দাগে সম্পত্তি রেখে গেল, ধরুন 100% সর্বস্ব করলে। এই 100% জমি 5টি দাগে আপনি প্রত্যেক দাগে দাগে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু আপনি মালিক। এখন আপনি এই 5 দাগের জমি যদি এক দাগে বিক্রি করে ফেলেন বন্টননামা দলিল ছাড়া তাহলে কিন্তু আপনার এই দলিলটা
আংশিক বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি জমিটি নিল সেই ব্যক্তি কিন্তু তার উল্লেখিত সম্পূর্ণ জমি টিকিয়ে রাখতে পারবে না, কেননা আপনি প্রত্যেক দাগে দাগে জমি পান, বাট এক দাগে জমি বিক্রি করেছেন। এক দাগের জমি আপনি ধরে রাখতে পারবেন না। এই এক দাগের জমি যে ব্যক্তি ক্রয় করে নিয়েছে সেই ব্যক্তি পাবে না। এই ধরনের দলিলের বিরুদ্ধে মামলা করে দিলেই এই দলিলটি বাতিল হয়ে যাবে। জুডিশিয়াল রিফর্ম কমিশন কিন্তু সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এরপর সর্বশেষে যে দলিলের কথা বলা আছে সেটি হচ্ছে সাবকওয়ালা দলিল। বন্ধুরা, সাবকওয়ালা দলিলটি যেহেতু অর্থের বিনিময়ে করা হয়, তাহলে এই দলিলটি কেন বাতিল হবে এমন প্রশ্ন অনেকেরই থাকে। এই দলিলটাও বাতিল হয়ে যাবে এই দলিল যদি সঠিক ব্যক্তির নিকট থেকে না নিতে পারেন, সেই ক্ষেত্রে দলিলটি আলটিমেটলি বাতিল হয়ে যাবে। মানে হচ্ছে যে জমি আমার, আপনি যদি অন্য কোনো ব্যক্তির নিকট থেকে একটি সাবকওয়ালা দলিলের মাধ্যমে জমি নেন, তাহলে দলিলটা অবশ্যই সেই ক্ষেত্রে বাতিল হয়ে যাবে। অথবা আমার জমি আমার কাছ থেকে নিয়েছেন, কিন্তু আমি যে দাগ থেকে জমি বিক্রি করেছি প্রকৃতপক্ষে ওই দাগ আমার নয়, আমি অন্য দাগ থেকে দিয়েছি। সে ফর এক্সাম্পল, আমি যে জমিটি দিয়েছি বন্টননামা দলিলে, এই জমিটি আমার ভাইয়ের নামে আছে। আপনি সাব রেজিস্ট্রি অফিসে বা ভূমি অফিসে কোনো খোঁজ খবর না নিয়েই এই জমিটি আমার কাছ থেকে নিয়েছেন, এই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। এই দলিল কিন্তু টিকবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি কোনো জমি কারো নিকট থেকে ক্রয় করে থাকলে যে 5 শ্রেণীর দলিলের কথা আমি আলোচনা করলাম, এই 5 শ্রেণীর দলিলের মধ্যে আপনার জমিটি পড়ে কিনা, আপনার দলিলটি পড়েছে কিনা, আপনার দলিলটি যদি এই 5 শ্রেণীর দলিলের মধ্যে পড়ে, তাহলে আপনি মূল মালিকের কাছে গিয়ে আপনার ওই দলিলের ভ্রম সংশোধন করে বৈধ করে নিন অচিরেই। আদারওয়াইজ কিন্তু আপনার এই জমিগুলো ছেড়ে দিতে হবে। আপনি এই জমিগুলো আর ধরে রাখতে পারবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর শুরুতে বলেছিলাম দলিল ও জমির মালিকানা শতভাগ সুরক্ষিত রাখতে এবং যে কোনো আইনি জটিলতা বা দলিল বাতিল হওয়া থেকে বাঁচতে 5টি গোল্ডেন টিপস নিয়ে আলোচনা করব। তোর মধ্যে 1 নম্বরে বায়া দলিল বা পেট দলিলের ধারাবাহিকতা মেলানো। জমি কেনার আগে বিক্রেতার বর্তমান দলিলের পাশাপাশি তার আগের মালিকদের দলিল বা বায়া দলিল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করুন। রেকর্ড ও খতিয়ান যাচাই করুন। 3 নম্বরে দ্রুত নামজারি ও ডিসিআর সংগ্রহ করুন। 4 নম্বরে ভূমি উন্নয়ন কর বা খাজনা হালনাগাদ রাখুন। 5 নম্বরে দখলদারিত্ব নিশ্চিত করা ও সীমানা নির্ধারণ করে রাখুন। আইনি দলিলের পাশাপাশি জমির শারীরিক দখল, ফিজিক্যাল পজিশন থাকা অত্যন্ত জরুরি।